আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ বেলা 11:45 দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের 53টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এদিকে কর্মসূচি উদ্বোধনের পর কাহারোলের গ্রামগঞ্জের 31,000 কৃষক উপকৃত হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এজেড.এম জাহিদ হোসেন। একই সঙ্গে এলাকার 3.5 লাখ মানুষের পানির সমস্যা দূর হবে বলেও জানান তিনি। রাতে রামগঞ্জের সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন প্রস্তুতি পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। যেখানে দুঃখ, যেখানে দুর্দশা, সেই জায়গাতেই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমান স্যার যখন খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন উলসি যদুনাথপুর, সেটাও অনেক ইন্টেরিয়ারে ছিল। কাজেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচির উদ্বোধন করার জন্য, অর্থাৎ আমাদের নির্বাচনী জঙ্গিকার খাল খনন এবং পুনর্খননের মাধ্যমে সারফেস ওয়াটার ইউজ বেশি করা এবং সেচ সুবিধা বৃদ্ধি করা এবং দেশের বনায়ন সহ পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি করা। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন স্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে এলাকার মানুষের কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন। বেলা 11:45 এই দিনাজপুরের কাহারোল উপজেলার রামগঞ্জের সাহাপাড়া খাল খননের মাধ্যমে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। তারেক রহমান পথে রয়েছেন, আমরা এমনটাই জেনেছি। তিনি বিমানে করে সৈয়দপুরে আসবেন, এরপরে গাড়ি যোগে দিনাজপুরে এসে সেইখান থেকে গাড়ি যোগে এখানে এসে তারপর খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এখানে কিন্তু সকল প্রস্তুতির মধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা দেখছি যে অত্র এলাকার মানুষের মধ্যে একটা উৎসব ভাব। প্রায় 5 দশক পর এই খাল খনন কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে। এই খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর সারা দেশের মানুষের মধ্যে যে একটা সবুজ বিপ্লব ঘটবে, একটা কৃষি বিপ্লব ঘটবে, এমনটাই বলছেন সমাজ কল্যাণ মন্ত্রী। গতকাল রাতে এখানে এসেছিলেন, তার সঙ্গে কথা হয়েছিলেন। তিনি বলেছেন এখানে প্রায় 31,000 কৃষক এই খাল খননের মাধ্যমে উপকৃত হবেন এবং পাশাপাশি এখানে প্রায় 3.5 লাখ মানুষ এখানে এই খাল খননের মাধ্যমে পানির সমস্যা তাদের দূর হবে। আমরা দেখতে পেয়েছি যে যারা খাল খনন করবেন ইতিমধ্যেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখতে চাই, বর্তমান সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন করা, নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এখানে যারা খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারা এসে উপস্থিত হয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশই নারী এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রস্তুতি প্রায় এখানে সম্পূর্ণ হয়ে গেছে। আমরা দেখেছি যে এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর যেখানে ভাষণ দিবেন এখানে জনতার উদ্দেশ্যে, সেই মঞ্চ প্রায় তৈরি হয়ে গেছে। তারেক রহমান আসবেন বেলা 11:45 এসে তিনি এখানে খাল খনন উদ্বোধন করবেন এবং পরেই কিন্তু তিনি এখানে যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। আরেকটা বিষয় আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখতে চাই, এখানে খাল খননের উদ্বোধনের মাধ্যমে কিন্তু প্রায় 54টি খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম 6 মাসে এই সরকার প্রায় 1200 কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন। এর পরবর্তীতে কিন্তু এই 5 বছরে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন বর্তমান সরকার। এখানে যারা আছেন তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তারেক রহমান এখানে আসাকে উপলক্ষ করে কিন্তু এখানে নিরাপত্তা কর্মী যারা আছেন তারা প্রায় সব জায়গাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। তো আর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ। সরকার নির্ধারিত 1341 টাকার এলপিজি বাজারে বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকায়। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন বিক্রির দামে কিনতেও পারছেন না তারা।
যদিও আমদানিকারকদের দাবি সরবরাহ সংকটের সুযোগ নিচ্ছে দোকানিরা। এদিকে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিইআরসির বক্তব্য। তবে বিশেষজ্ঞদের মতে সিন্ডিকেটের কারণে ঠকছেন ক্রেতারা। মাসুদ রানার ক্যামেরায় সর্দার রাজীবের রিপোর্ট। মগবাজারের ওমেরা এলপিজির পরিবেশক আহমেদ এন্টারপ্রাইজ সৎ ব্যবসায়ীর বেশে জানালেন, গ্যাস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারিত দামেই। কিন্তু 12 কেজির সিলিন্ডার 1600 টাকায় বিক্রির প্রমাণ দেখানো হলে পাল্টে যায় পরিবেশ। দাবি করেন গ্যাস কিনতেই হচ্ছে বেশি দামে। আসলে আমরা কোম্পানি থেকে কিনতেছি 12 কেজি হচ্ছে 1356 টাকা, গাড়ি ভাড়া আছে মিনিমাম 80 টাকা 70 টাকা এরকম। দেখা যাচ্ছে আমাদের কিনা পড়ে যাচ্ছে হলো আপনার 1420-30। একই এলাকার টোটাল এলপিজির পরিবেশক এসএইচ এন্টারপ্রাইজ প্রথমে গ্যাস নেই বললেও পরে জানান তারাও বিক্রি করছেন সঠিক দামেই। কিন্তু 12 কেজির সিলিন্ডারে 1700 টাকা নেওয়ার প্রমাণ দেওয়া হলে হন নত। জানান সরকারি দামে গ্যাস বিক্রি করা সম্ভব নয়। সরকার রেট দিবে 1341 টাকা, কোম্পানির রেট হচ্ছে 1330 টাকা, তাহলে এই 19 টাকা প্রফিট প্লাস আমাদের গাড়ি ভাড়া, আমাদের যে লোকজন বা দোকান ভাড়া সবকিছু মিলায় তো আমরা 15 টাকা প্রফিটে ব্যবসা করতে পারবো না, পারবো? পাশের আব্দুল্লাহ এন্টারপ্রাইজে বসুন্ধরা ব্যাকসিমকর গ্যাস বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। কারণ জানাতে ক্ষোভ ঝাড়লেন পরিবেশকের ওপর। কারণ আপনার কাছে দাম বেশি কিনি, আমি কেমনে বেচবো? যারা ডিস্ট্রিবিউটার তারা বেশি দামে আমাদেরকে ধরায় দেয়, আমরা তো আর বেচতে পারি না। খুচরা পর্যায়ে যখন এই অবস্থা, তখন এলপিজি ব্যবসায়ী নেতারা বলছেন সরকার, আমদানিকারক ও পরিবেশকের মধ্যে সমন্বয়হীনতার কারণেই হচ্ছে এটি। আপনি ভোক্তা পর্যায়ে আমাদেরকে ক্ষতি করেন না, আমাদের ছোট ব্যবসায়ী আমাদেরকে জরিমানা করেন না। জরিমানা করলে কোম্পানি এবং আমি দুইজনের মিলে সাক্ষী প্রমাণ নিয়ে আপনি জরিমানা করেন। যদিও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে জানিয়ে আমদানিকারকরা বলছেন বাজার নিয়ন্ত্রণে সরকারিভাবেও এলপিজি আমদানি করা জরুরি। যেখানে আমাদের 1,80,000 মেট্রিক টন বা তারও বেশি অধিক এই মুহূর্তে ডিমান্ড, সেইখানে এলপিজি ঢুকতেছে 1,20,000 থেকে 1,40,000 মেট্রিক টন। এর উপরে সিএম গ্যাস বা অন্য কেউ আমরা সোর্সিং করে পারতেছে না। এদিকে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এলপিজির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিইআরসির কর্মকর্তারা। অন্যদিকে এলপিজির বাজারে তদারকির দায়িত্বে থাকা ভোক্তা অধিদপ্তর বলছে বর্তমানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিতে হচ্ছে তাদের। যেখানেই অতিরিক্ত দামে বিক্রি হয়েছে সেখানে আমাদের আইন অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন যেহেতু রমজান মাস, রমজান উপলক্ষে যেমন সয়াবিনের বাজার, কাঁচা বাজার, এইসবের বাজারে যাতে অস্থিতিশীলতা তৈরি না হয় সেই দিকে আমাদের মনোযোগটা বেশি। তবে বিইআরসিকে অকার্যকর হিসেবে অভিহিত করে ভোক্তা প্রতিনিধিরা বলছেন সংশ্লিষ্টদের জবাবদিহিতার অভাবেই ঠকছে ক্রেতা। সরকারি কোম্পানিগুলো নিজেরা লুণ্ঠন করছে, মানে সরকার লুণ্ঠন করছে, আবার বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে লুণ্ঠনে উৎসাহিত করছে এবং সে লুণ্ঠন সুরক্ষা দিচ্ছে। দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তাদের এগুলোর জন্য ফাঁসি হওয়া হয়েছে। দেশের সকল প্রকার জ্বালানির মূল্য নির্ধারণের পাশাপাশি তা নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। কেউ ইটের উপর বিছিয়ে আবার কেউ কাগজে মুড়িয়ে বিক্রি করছে মাদক। এমন চিত্রের দেখা মিলে রাজধানীর শাহ আলী মাজারের ভেতরের মাঠে। প্রায় পুরো মাঠ জুড়েই বেচাকেনা চলছে প্রকাশ্যে, সেখানেই আবার দলবদ্ধভাবে চলছে সেবন, যেন মাদক সেবীদের এক অভয়ারণ্য। দেখুন মাদক নিয়ে এআর বাদলের ধারাবাহিকের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান সুজন। রোজার মাস, তাতে কি এভাবেই ইটের উপর সাজিয়ে রেখে বিক্রি হচ্ছে মাদক। কেউ কিনছেন, আবার কেউ পাশে বসেই খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই মাঠে অন্তত 15টি স্থানে বিক্রি হচ্ছে মাদক। এ চিত্র গত 6 মার্চ শুক্রবারের রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারের ভিতরের মাঠের দৃশ্য। প্রায় 3 রাত 24 ঘন্টায় এখানে মাদকের বেচা কেনা চলে। এক মাদক সেবীকে ম্যানেজ করে ছদ্মবেশে দরদাম চলে খোলামেলা। মনে হবে যেন কোনো বৈধ পণ্য বিক্রি হচ্ছে। সবই চলছে নির্ভয়ে। 21 টাকা 20 টাকা দেন, 20 টাকা নাই, 30 টাকা দেন। মাদকের ক্রেতা সেজে যাওয়া ব্যক্তি খাওয়ার আগে প্রস্তুত করতে না পারায় যারা নিয়মিত নেশা করেন সহযোগিতায় এগিয়ে আসেন তারা। আমি তো বানাবার পারি না। কিভাবে খেতে হয় সাজিয়ে দেন তাও। এখানে শুধু মাদকই বিক্রি হয় না, খাওয়ার জন্য যা লাগে আনুষঙ্গিক সবই মিলে। সারিবদ্ধভাবে কেউ সাজাচ্ছেন আর কেউ অপেক্ষা করছেন।
কেউ আবার দল এড়িয়ে প্রস্তুত করছেন একা একা। সহজলভ্য হওয়ায় এখানে গাঁজার বাজার ভালো, তবে টাকা হলে অন্য সব মাদকও মিলে এখানে, আর রাতে সবই চলে। সন্ধ্যার পর সব এখানে, সন্ধ্যার পর সব। বিশেষভাবে বানানো মাদকের সিগারেট দেখতে চাইলে শুধু দেখা নয়, একটান দিয়ে পরখ করার অনুরোধও করেন মাদকসেবীরা। অনাহারীকে কেউ এক মুঠো ভাত এগিয়ে না দিলেও মাদকসেবীরা এক্ষেত্রে উদার। খাইতে মন চাইলে ধরান, আপনার সমস্যা নাই ভাই, আমার সারাদিন কাজ করতে হবে, এটাকে আমি কি পরে মরে গেলে পর আমার ধরবো। মেহমান আসছে, মেহমানটাকে টান দেন, বানানো শেষ, এবার দল বেঁধে নেশা শুরু। সবাই মিলে ভাগাভাগি করে চলছে নেশা। গেটে পুলিশের কথা শুনেও অতটা ঘাবড়ালো না কেউ। মাঠ জুড়ে একই চিত্র, সবাই যেন মাদকের রাজ্যে ডুবে আছেন। সবাই খারাপ, সবাই খারাপ, সমস্যা নেই, দাঁড়িয়ে দেবো, সমস্যা নেই। আবার সমস্যা আছে ঈদ বাজার পাঁচজন জ্বালানো যাবো না, মানে বাইরে পুলিশ মাঠের ভিতরে এসব অপরাধ চললেও গেটের বাইরে দেখা মিলে পুলিশের গাড়ি। প্রকাশ্যে দিনের আলোতে অপরাধ ঘটলেও যেন কিছুই ঘটছে না, দেখেও না দেখার মতো থাকে গাড়িতে ডিউটিরত পুলিশ। 9 মার্চ সোমবার দিবাগত রাতে শাহালি মাজারে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। আর এর পরদিন 10 মার্চ মঙ্গলবারেও দেখা যায় মাজারের গেটের সামনে ডিউটিরত পুলিশের গাড়ি। তার একটু দূরেই মাদক হাতে নিয়ে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতে দেখা যায় মাদক বিক্রেতাকে। ক্রেতা সেজে কথা হয় এই মাদক বিক্রেতার সাথে। কয় টাকা? হ্যাঁ, আছে মাল তো বেশি কেন দাম? মালটা দেখতে হবে তো, আছে। এটা কি অরিজিনাল? হ্যাঁ, শিওর? কম কত? কম কত? কম কত? একদম 90। এগুলো আসে কোথা থেকে? আসে কোথা থেকে এগুলো? কে বেচে? কে বেচে? কে? তুমি নাও কোত্থেকে? তুমি নাও কোত্থেকে? আপনি নেবেন নাকি? কালকে যে পুলিশের রেড দিছিল, জানো না? এই যে পুলিশের গাড়ি দেখা যায়, ভয় লাগে না? ভয় লাগে। তুমি ইয়ে করো, লাভ করো কত এটা দিয়ে? কয় টাকা? তোমার 100 টাকা বেচলে কয় টাকা থাকবে? 50 টাকা। কতদিন ধরে বেচো? কতদিন ধরে বেচো? কতদিন ধরে? পাশেই ডিউটিরত পুলিশের এসআই শাহিবুর রহমানকে মাদক বিক্রির ফুটেজ দেখালে এবং মাদক বিক্রির বিষয়টি অবহিত করলে নিজের মতো করে উত্তর দেন তিনি। আপনার এখান থেকে প্রায় 10 গজ দূরে মাদক বিক্রি হচ্ছিল প্রকাশ্যে, ডেকে ডেকে সবাইকে বিক্রি করছে। আমাদের ওই যে কি বলো, আপনার হলো অভিযান টিম কিছুক্ষণ আগেও এখানে এসে রেড দিয়ে গেছে, আবারও আসবে আর কি। আপনাদের তো এটা দেখার বিষয়। আচ্ছা, আমরা দেখতেছি। আর বাদল, RTV, ঢাকা। এদিকে গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে 54 জনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার রাত 11:30 থেকে সোমবার ভোর 5টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে র্যাব, বিজিবি ও গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের 5 শতাধিক সদস্য। বস্তির ঘরে ঘরে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন উপকরণ সহ মাদক সেবন ও কারবারির সাথে জড়িত থাকায় 54 জনকে আটক করে তারা। এই সময় মাদক কারবারিদের তৈরি করা একটি সুড়ঙ্গের সন্ধানও পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ রাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মুনতাসির মামুনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। পুলিশ জানায় রোববার রাত আনুমানিক 9:30টার দিকে শাহবাগ থানার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোহাম্মদ রাকিব নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পথচারীরা আহত রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, রাকিবের শরীরে 3টি গুলির আঘাত পাওয়া গেছে। এছাড়া শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রাকিব একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন এবং ব্যক্তিগত কিছু বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারের একেবারে বেদিতে ওঠার আগের যে জায়গাটা, এইখানে রাকিব নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর ও তাকে 3 থেকে 4 জন অজ্ঞাতনামা লোকজন তারা গুলি করে এবং চাপাতি দিয়ে 2-3টা কোপ দেয়। কোপ দেওয়ার পরে তারা পালায়া যায়। পালায় যাওয়ার সময় একজনকে আবার ওইখানকার লোকজনের সহায়তায় পুলিশ ধরে ফেলে। টোটাল বিষয়টা কারা মারলো, কেন মারলো, কীভাবে মারলো, কী হলো, কী ঘটনা, পুরো ডিটেলসটা আমরা চেষ্টা করছি, আমরা তদন্ত করছি থরলি। একজনকে যেহেতু আমরা পাইছি, আমরা তার মাধ্যমে অন্য গুলান যেন আমরা দ্রুত আমরা হাতে পেতে পারি, সেইটা আমরা চেষ্টা করছি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আব্দুর রহিম, RTV, ঢাকা। কয়েকদিন পরই মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর এই ঈদের আনন্দ পরিবার পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে গেল কয়েকদিনের মতো আজও রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে অনেকেই এরই মধ্যে বাড়ির পথে রওনা হচ্ছেন। কাল শবে কদরের ছুটির মধ্য দিয়ে শুরু হচ্ছে ঈদের ছুটি। ঢাকার কমলাপুর রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস টার্মিনালে আগাম টিকিট কাটা যাত্রীদের ভিড় দেখা যায়। আকাশপথেও যাত্রা করছেন অনেকে। নারীর টানে বাড়ি ফিরে স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করার এই ঈদ যাত্রায় খুশি পরিবার পরিজন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, ঈদ যাত্রার টার্মিনালগুলোতে যাত্রীর চাপ কেমন দেখছেন, আর এছাড়া কোনো ভোগান্তি রয়েছে কিনা জানাবেন। তারিন, ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি কমলাপুরে মানুষের যে চাপ সেটি শুরু হয়েছে ইতিমধ্যেই, কারণ ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে একের পর এক এবং যারা ট্রেনে উঠবেন তারা ট্রেনের ঘোষণার সঙ্গে সঙ্গে সেই ট্রেনটিতে উঠছেন এবং যে প্ল্যাটফর্মে ঘোষণা আসছে সেই প্ল্যাটফর্মের দিকে ছুটছে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একতা যেটা আছে ট্রেন, সেটি 10টা 15-তে ছেড়ে যাবে। ইতিমধ্যে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেনগুলো তার নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে এবং এই যে প্ল্যাটফর্মে যেটি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটা, সেই ট্রেনের ইতিমধ্যে যারা যাত্রী রয়েছেন তারা সেখানে উঠেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ট্রেনটিও ছেড়ে দিবে এবং সেই লক্ষ্যে যাত্রীরা যেটি বলছেন যে তারা ঈদের যে ছুটি রয়েছে সেই ছুটিতে বাড়তি চাপ পড়বে, সেই চাপটি এড়ানোর জন্যই তারা মূলত এই আজকের দিনটিও বেছে নিয়েছেন। ইতিমধ্যেই গত কয়েকদিনও দেখেছি আমরা যারা পরিবার পরিজনকে আগেই পাঠিয়ে দিচ্ছেন তারা মূলত এই কমলাপুর স্টেশন সহ বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন এবং তারা যেটি বলছেন যে বাড়তি চাপ হলে ঈদের ছুটি যখন পড়বে, কর্মজীবী মানুষ যখন ছুটি পড়বে তখন আরেকটি চাপ পড়বে। তাই যারা পরিবার রয়েছেন, একটু কাজ কম, কলেজ শিক্ষার্থীরা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন যাদের ছুটি হয়ে গেছে, এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করেন, কাজ নেই, তারাও ইতিমধ্যেই রাতে বাড়ির পথে যে ঈদ যাত্রা সেটিতে শরিক হয়েছেন এবং ইতিমধ্যেই আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে প্রত্যেকটি প্ল্যাটফর্মেই কিন্তু রেল অপেক্ষা করছে ট্রেনগুলো যা শিডিউল অনুসারে যেগুলো যাত্রা করবে এবং সেই হিসেবে যাত্রীগুলো তারাও আসছেন এবং আমরা দেখেছি কয়েকটি নিরাপত্তা স্তরও তৈরি করা হয়েছে কমলাপুর স্টেশনে এবং সেখানে চেকিং করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যারা ট্রেনের টিকিট কেটেছেন যে টিকিটগুলো আছে কিনা সেটি দেখার জন্য। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বাড়তি নিরাপত্তা রয়েছে, এমনিতে তল্লাশিও চলছে, ব্যাগ
যদি সন্দেহভাজন মনে করা হয় সেটি। তবে এখন পর্যন্ত কোনো ভোগান্তি ছাড়াই ঈদযাত্রায় মানুষ ঘরে ফিরছেন, তার গ্রামে ফিরছেন। তারহীন, ধন্যবাদ। এদিকে ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। সরকারি অফিস আদালতের আজ কর্মদিবসের শেষ দিন। এই উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন মহাসড়কে যাত্রীর চাপ একটু কম থাকলেও বৃদ্ধি পেয়েছে গণপরিবহনের চাপ। মহাসড়কে ব্যক্তি মালিকানাধীন গাড়ি ও গণপরিবহনে রয়েছে দীর্ঘ লাইন। মহাসড়কের কাউন্টারের সামনে দেখা গেছে গাড়ির জটলা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এখনো পর্যন্ত ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন বিপ্লব। কামাল, মহাসড়কের যানবাহনের সার্বিক অবস্থা কেমন দেখছেন আর পরিবহনগুলো কেমন যাত্রী সেবা দিচ্ছে জানাবেন। জি ফারহিনা, আপনি জানেন যে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে ঈদ উল ফিতর। এরই মধ্যে কিন্তু আজ সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের ব্যাপক চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে যাত্রী রয়েছে যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। আপনাকে বলি, কালিয়াকুর উপজেলায় কিন্তু প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। আর এইসব কলকারখানা ছুটি ঘোষণা করলে চন্দ্রা ত্রিমুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে আগামীকাল থেকে হয়তো এই শিল্প কলকারখানা ছুটি ঘোষণা করা হবে, তখন এই চন্দ্রা ত্রিমুর এলাকায় যাত্রীর চাপ বৃদ্ধি পেতে পারে। তবে আজকে কিন্তু সরকারি অফিস আদালতের শেষ কর্মদিবস, হয়তো দুপুরের পর থেকে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় কিছুটা যাত্রীর চাপ বৃদ্ধি পেতে পারে। তো আপনাকে বলি, এই চন্দ্রা কিন্তু প্রতি বছর ঈদ আসলেই যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়, কারণ ঢাকা থেকে যে ছেড়ে আসা 4 লেনের যে গাড়িগুলো, সেগুলো চন্দ্রা ত্রিমুর এলাকায় আসলেই এক লেন দিয়ে যেতে হয়। আর টঙ্গী চৌরাস্তা থেকে যে পরিবহনগুলো চন্দ্রা আসে, সেগুলোও কিন্তু এই উত্তরবঙ্গ এক লেনে ঢুকতে হয়, যার ফলে এখানে গাড়ি কিন্তু ধীরগতি হয়, এর ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়। তবে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় প্রায় 6 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। তবে আজও এখন পর্যন্ত গণপরিবহনে কোথাও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নেই। তবে গণপরিবহনের চাপ একটু বেশি রয়েছে, দুপুরের পরে হয়তো যাত্রীর চাপ বৃদ্ধি পেতে পারে। জি ফারহিনা, এই ছিল চন্দ্রা ত্রিমুর এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। ধন্যবাদ। পয়লা বৈশাখ কৃষক কার্ড বিতরণের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কৃষক কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। বলেন, সকালের সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক হয়। বৈঠকে পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশে কৃষকদের সহযোগিতা করতে কৃষক কার্ড চালু বিএনপির নির্বাচনী ইশতেহার রয়েছে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।